দেশে শুরু হয়ে গেছে শৈত্যপ্রবাহ। একদিনে তাপমাত্রা 2.4 ডিগ্রি কমে নেমেছে 6-এ। হাসপাতালে রোগী বেড়েছে 3 গুণ। বিএনপির শীর্ষ পর্যায়ে অন্তর্কোন্দল। সংবাদ সম্মেলন করে শোকজের জবাব দিলেন ভাইস চেয়ারম্যান হাফিজ। একজন যুগ্ম সচিব মহাসচিব আদিষ্ট না হয়েও ভাইস চেয়ারম্যানকে শোকজ করতে পারে না। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি সাবিত সারোয়ার। মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহে কাবু হয়ে পড়েছে উত্তরের জনপদ। বিশেষ করে রংপুর দিনাজপুর অঞ্চলের তাপমাত্রা নেমে গেছে 7 ডিগ্রি সেলসিয়াসের নিচে। এসব এলাকার মানুষের দিন কোনো রকম কাটলেও রাত কাটছে কনকনে ঠান্ডার সঙ্গে যুদ্ধ করে। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রতন সরকার। গরম কাপড়ের অভাব, তীব্র শীতে যেন জমে গেছে কুঁড়ে ঘরের বিছানা বালিশ। তাই একটু উষ্ণতার জন্য আগুনের কুণ্ডুলি ভরসা রংপুর নগরীর বস্তিগুলোতে বসবাস করা শত শত মানুষের। কিন্তু জ্বালানোর মতো খড়কুটোরও অভাব। তাই প্লাস্টিকের স্যান্ডেল পলিথিন কুড়িয়ে আগুন জ্বালিয়ে শিশুদের নিয়ে বসেছেন মায়েরা একটু উত্তাপের আশায়। বিছানাও ঠান্ডা থাকতে পারে না মানুষের, ওখানে কতক্ষণ মানুষের বাসা তো যেতে পারে, এই জন্য আগুন জ্বলাই দিয়ে বসে। আমি আগুনের পাড়ে বসে আছি, আগুন তো পাচ্ছি। হাত পা ঠান্ডা লাগতেছে, দেখেন তো শীতের কাপড়ও নাই, কম্বল টম্বল কিছু পাইতেছি না। সূর্যের মৃদুমন্দা তাপে দিনের অংশটা কাটাতে পারলেও রাত কাটে না স্টেশনের খোলা প্ল্যাটফর্মে আশ্রয় নেয়া মানুষের। ছেঁড়া কাঁথা, চট বা প্লাস্টিকের বস্তা জড়িয়ে সান্ত্বনা খোঁজেন গৃহহীন নারী পুরুষ। সর্দি জ্বর হয়, ঠান্ডা লাগলে বিছনা কোসনা নাই, থাকার জায়গা নাই, রক ডক টানি ধরে, সৃষ্টি নাগে, এরকম করি সর্ষের তেল দিই, তখনই ভালো হয়। বাড়ির ব্যবস্থা নাই তো আমরা এখানে থাকি, মাথা ঘুরে, গা কাঁপে। কর্ম করি আসি বা এই স্টেশনে ঘুমাই। আবহাওয়া অফিস বলছে বিভাগের বিভিন্ন এলাকায় 6.6 ডিগ্রি সেলসিয়াস থেকে 8.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল শনিবার। 2 দিন একই অবস্থা বিরাজ করবে। মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ মূলত বিরাজমান। এক্ষেত্রে আমরা বলতে পারি যে আগামী 2-1 দিনের মধ্যে হয়তো বা এই বর্তমান অবস্থার উন্নতি হবে। শহুরে মানুষের চেয়ে গ্রামের, বিশেষত নদী বেষ্টিত জনপদে মৃদু থেকে মাঝারি এই শৈত্যপ্রবাহ রীতিমতো ভয়ঙ্কর হয়ে উঠেছে বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরা। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। শীতের সঙ্গে সঙ্গে রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। চিকিৎসকরা বলছেন, আগে যেখানে প্রতিদিন 1 থেকে 150 রোগী আসতো, এখন সেই সংখ্যা 300 ছুঁই। করোনার এই সময়টাতে বাড়তি সতর্কতার পরামর্শ তাদের। পেশায় গাড়ি চালক ফারুক 4 মাসের সন্তানের শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছেন ঢাকা শিশু হাসপাতালে। পরীক্ষা করে জানা যায় শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত। তার মতো আরও অনেক বাবা মা সর্দি, জ্বর, কাশি ও ডায়রিয়া সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত শিশুদের নিয়ে এসেছেন হাসপাতালে। শ্বাস ফেলতে পারতো না, অনেক সমস্যা হতো, বুকের ভিতরে দুব দুব শব্দ হতো, শ্বাস টানতে পারতো না, শ্বাস টান দিলে বুক একবারে নিচের দিকে ডেবে যেত। শেষে শ্বাসকষ্ট হয়েছে, আর মনে কর বুক ভেঙে আইছে, এরপরে নিয়ে আইছি ডাক্তারের কাছে। অনেক কইতাছে কি আপনারা ভর্তি করান, বাচ্চার নিউমোনিয়া হয়েছে। বাচ্চার পায়খানা হচ্ছিল, তারপরে জ্বর আসছে, জ্বর আসলে অর্ধেক রাত্রে খিঁচুনি উঠলো। বাচ্চার জ্বর কমতেছিল না, পরে হাসপাতালে নিয়ে আসছি, এখন আলহামদুলিল্লাহ বাচ্চা ভালো আছে। বাসায় বমি করলো, পাতলা পায়খানা করলো, তারপরে আপনার হাসপাতালে নিয়ে এসে ভর্তি করলাম। ভমিটিং, বাচ্চা শ্বাস নিতে পারতেছে না। পরে আমরা একটা প্রাইভেট হসপিটালে যাই, ওইখান থেকে এক্সরে করে ওনারা বলে যে নিউমোনিটিস হয়ে গেছে। এই সাইডটা থেকে বমি শুরু করছে, বমি শুরু করার পরে এবার নিয়ে আইছে, এনে আইসে ওর ইমার্জেন্সি ভর্তি হয়েছে, এখন ভালো। শিশুদের শরীর উষ্ণ রাখার পাশাপাশি অভিভাবকদের বাড়তি নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সাধারণ সর্দি, কাশি, জ্বর এই জিনিসগুলো খুব বেশি হচ্ছে এখন। এই শীতের মধ্যে অবশ্যই উষ্ণ রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন তাকে কাঁথা বা অন্য কাপড় বা কম্বল দিয়ে যেন আমরা মুড়িয়ে রাখি, জড়িয়ে রাখি। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন বাচ্চা পেশাব পায়খানা করে দিয়ে ভেজা অবস্থায় না থাকে। আগে প্রতিদিন গড়ে 100 থেকে 150 রোগী আসলেও শীত বাড়ার সাথে সাথে প্রতিদিন এখন 250 থেকে 300 শিশু ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আসছে হাসপাতালে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। দলের পক্ষ থেকে শোকজের চিঠি দিয়ে অপমানিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিএনপির ভাইস চেয়ারম্যানকে শোকজ করতে পারেন না। শনিবার বনানীর নিজ বাসায় সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
সম্প্রতি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই নোটিশে হাইকমান্ডের বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনার অভিযোগ তোলা হয়। এ ব্যাপারে নিজের অবস্থান তুলে ধরতে শনিবার দুপুরে বনানীর নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাফিজউদ্দিন। শুরুতেই আদিষ্ট না হয়ে কিভাবে একজন যুগ্ম মহাসচিব দলের ভাইস চেয়ারম্যানকে আক্রমণাত্মক ভাষায় শোকজ করেন তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন বিষয়টি অপমানজনক। একজন যুগ্ম সচিব মহাসচিব আদিষ্ট না হয়েও ভাইস চেয়ারম্যানকে শোকজ করতে পারে না, এটা সৌজন্যের ব্যত্যয় হয়েছে এবং যে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা হয়েছে তাতে আমি অত্যন্ত অপমানিত বোধ করছি। কি কারণ দর্শায় আমাকে দেখায়? জিয়াউর রহমান বেহেশতে থাকলে উনিও লজ্জা পাবেন মেজর হাফিজকে শোকজ করেছে। কারণ দর্শানোর নোটিশের জবাবের কপি দেওয়া হয় সাংবাদিকদের। এতে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন তিনি বলেন দলে মুক্তিযোদ্ধাদের কোণঠাসা করার ষড়যন্ত্র চলছে। মুক্তিযুদ্ধ সম্পর্কিত সভাগুলোয় আমাকে সবসময় আমন্ত্রণ জানানো হতো। গত দেড় দুই বছর ধরে আমাকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। বোঝাই যাচ্ছে যে বিএনপিতে মুক্তিযোদ্ধাদেরকে কোণঠাসা করার একটা প্রক্রিয়া কোনো একটা মহল চালু করেছে। এদিকে দলের আরেক শীর্ষ নেতা মনে করেন দল প্রয়োজন মনে করলে যে কোনো নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিতে পারে, তবে মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন করার অধিকার কেউই রাখে না। বিএনপি বা কোনো রাজনৈতিক দলে তাদেরকে অবমাননা করার অধিকারও রাখে না। আর কোনো মুক্তিযোদ্ধাকে অপমান করা মানে হলো যে আমি মুক্তিযোদ্ধাদেরকে অপমান করছি। কুষ্টিয়ায় বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের পরিকল্পনায় ছিলেন যুবলীগ নেতা আনিস। দুই সহযোগী সহ তাকে গ্রেপ্তারের পরে তথ্য জানায় পুলিশ। এ ঘটনায় আনিসকে দল থেকে বহিষ্কার করেছে জেলা যুবলীগ। 3 জনেরই 7 দিন করে রিমান্ড চেয়েছে পুলিশ। কুষ্টিয়ায় বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা নিয়ে শনিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার। তিনি জানান, ঘটনার পরেই জড়িতদের শনাক্তে অভিযান শুরু হয়। আটক করা হয় মূল পরিকল্পনাকারী কয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি আনিসুর রহমান আনিসকে। পরে তার দেয়া তথ্যমতে গ্রেফতার করা হয় সহযোগী সবুজ ও হৃদয়কে। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ভাস্কর্য ভাঙার মূল রহস্য। তাদের ইন্টারনাল যেই কলেজের কমিটি নিয়ে একটু দ্বন্দ্ব আছে, প্রিন্সিপাল এবং যিনি সভাপতি আছে তাদের সাথে দ্বন্দ্ব আছে। সেই পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য হচ্ছে এই কারণে হয়তো ভেঙে ফেলা হতে পারে। বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন হয়েছে ঝিনাইদহে। এতে আওয়ামী লীগ সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এদিকে আনিসকে বহিষ্কারের তথ্য জানিয়ে ব্যক্তিগত অপকর্মের দায় দল নেবে না বলে জানান জেলা যুবলীগ নেতা। 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি করেছি আমাদের জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলামের নেতৃত্বে। সেই রিপোর্ট পাওয়ার পর আমরা তাকে স্থায়ীভাবে বহিষ্কার করব বলে আশা করছি। বৃহস্পতিবার রাতে কুষ্টিয়ার কয়া মহাবিদ্যালয়ে বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করা হয়। এ ঘটনায় শুক্রবার কুমারখালী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন কলেজ অধ্যক্ষ হারুনুর রশিদ। সময় সংবাদ, কুষ্টিয়া। প্রবাসের সময় আরও থাকছে। বড়দিন ঘিরে সংক্রমণ বাড়ার শঙ্কায় ব্রিটেনে কঠোর বিধিনিষেধ। জার্মানিতে লাগামহীন করোনা পরিস্থিতি। যুক্তরাষ্ট্রে অনুমোদন পেল মডার্নার ভ্যাকসিন। অর্থ নিজেদের হলেও 14 দেশের প্রকৌশলগত অভিজ্ঞতায় নির্মাণ হচ্ছে পদ্মা সেতু। সেতুর জটিলতা কাটাতে বিশ্বসেরা মেধা ব্যবহার করা হচ্ছে প্রতিটি কাজে। করোনা পরিস্থিতি সামলে সামনের দিনগুলোতে আরও আন্তর্জাতিক বিশেষজ্ঞ কাজে যোগ দেবেন বলে আশা প্রকাশ করেছে সেতু কর্তৃপক্ষ। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। দৃশ্যমান পদ্মা সেতুর সবগুলো স্প্যান বিশ্বের সামনে তুলে ধরেছে মেগা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের সক্ষমতা। জনগণের টাকায় দেশের সেতু। তবে এই সেতুর পেছনে কাজ করছে দেশি বিদেশি হাজারো মানুষের দক্ষতা। সেতুর কাজ শুরুর আগে থেকে জানা ছিল সহজ নয় পদ্মার মতো খরস্রোতা নদীতে নির্মাণ কাজ। বিশ্বসেরা প্রকৌশলগত জ্ঞান ও অভিজ্ঞতা যুক্ত করা হয়েছে কঠিন ও জটিল এই নির্মাণ কাজে। বাংলাদেশ সেতু বিভাগের অধীনে নির্মাণের ঠিকাদারি কাজ করছে চীনের মেজর ব্রিজ কোম্পানি। তবে নির্মাণ কাজের শুরু থেকে তদারকির কাজ করছে 14 দেশের মেধা। সেতুর বিভিন্ন কাজে পরামর্শক দলে কাজ করা দেশগুলো হলো বাংলাদেশ, নিউজিল্যান্ড, কানাডা, ইটালি, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, ভারত, নেপাল ও ফিলিপাইন।
মূল সেতুর পরামর্শক কমিটিতে কাজ করা 11 সদস্যের মধ্যে আছেন 6 জন বাংলাদেশি এবং 5 জন বিদেশি। প্রয়োজন অনুযায়ী নতুন নতুন পরামর্শক যোগ দিচ্ছেন বলে জানালেন সেতু সচিব। আমাদের লক্ষ্যমাত্রা কিন্তু জুনের মধ্যে এই ডেক বসানো শেষ করা, তো সেখানে কনসালটেন্টও এসে গেছে। আমরা আশা করি তারা আসলে জনবল বিদেশিও আরও বাড়বে। কনসালটেন্ট কিছু বাইরে ছিল, তারা দেশের বাইরে থেকে তারা ইন্টারমিটেন্ট কাজ করছিল। 2015 সালে সেতুর 22টি পিলারের নকশা জটিলতা দেখা দিলে বিশ্বসেরা 10টি প্রতিষ্ঠান এর সমাধানে কাজ করে। শেষ পর্যন্ত 1.5 বছর সময় নিয়ে তারা এর সমাধান করেন। দেশি বিদেশি সেরা মেধাগুলোকে যুক্ত করা হচ্ছে প্রকল্পের কাজে। যখনই কোনো জটিলতা তৈরি হচ্ছে কিংবা কোনো পরামর্শের প্রয়োজন হচ্ছে, তখনই সংশ্লিষ্ট দেশের বিশেষজ্ঞদের নিয়ে আসা হচ্ছে। লক্ষ্য, স্বপ্নের এই প্রকল্পের কাজের মানে কোনো আপোষ নয়। ইহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। করোনায় আক্রান্ত হয়ে দেশে একদিনে 25 জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7,242 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 1,267 জন। গত 24 ঘন্টায় কোভিড-19 নমুনা পরীক্ষা করা হয়েছে 12,300 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 30,62,364 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1,267 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,99,560 জন। 24 ঘন্টায় মারা গেছেন 25 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 7,242 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,987 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,35,601 জন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে তা তদন্ত করতে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন দেশের 42 জন বিশিষ্ট নাগরিক। শনিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানানো হয়, গত 14 ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে এই চিঠি পাঠানো হয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, দায়িত্ব গ্রহণ করার পর নির্বাচন কমিশন যেসব কার্যকলাপ করেছে সেগুলো গুরুতর অসদাচরণ। সাংবিধানিক পদে যারা আছেন তাদের বিরুদ্ধে তদন্ত করার ক্ষমতা শুধু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের। চিঠিতে স্বাক্ষর করা বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে রয়েছেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলী খান, অবসরপ্রাপ্ত মহা হিসাব নিরীক্ষক এম হাফিজ উদ্দিন খান, মানবাধিকার কর্মী সুলতানা কামাল, শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী। এছাড়া রয়েছেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার, মানবাধিকার কর্মী খুশি কবির, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ। গণফোরাম 1 ও ঐক্যবদ্ধ আছে বলে জানিয়েছেন দলের সভাপতি ডক্টর কামাল হোসেন। শনিবার সকালে রাজধানীর বেইলি রোডে নিজ বাসায় সংবাদ সম্মেলনে দলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুকে নিয়ে এ কথা জানান তিনি। যদিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া সহ কয়েকজন শীর্ষ নেতা। গেল বছর গণফোরামের ৫ম জাতীয় কাউন্সিলের পর ঘোষিত কমিটিতে স্থান পাওয়া না পাওয়া নিয়ে বিরোধে জড়ায় দলের দুই অংশ। নতুন কমিটিতে সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুকে বাদ দিয়ে সাধারণ সম্পাদক করা হয় একাদশ জাতীয় নির্বাচনের আগে দলে যোগ দেয়া ডক্টর রেজা কিবরিয়াকে। এক পর্যায়ে কেন্দ্রীয় কমিটির সভা আহ্বান নিয়ে পাল্টাপাল্টি অবস্থান নেয় মন্টু ও রেজা গ্রুপ। এ নিয়ে ঘটে বহিষ্কার ও পাল্টা বহিষ্কারের ঘটনাও। এভাবেই গত এক বছর দ্বন্দ্ব আর বিবাদে কাটে গণফোরামের কার্যক্রম। এই অবস্থায় শনিবার দলের সভাপতি ডক্টর কামাল হোসেন সংবাদ সম্মেলন ডেকে জানান, তার দলে কোনো বিরোধ নেই। ওইরকম প্রবলেমও ছিল না, আর প্রবলেম যদি থেকেও থাকে এখন কোনো প্রবলেম নাই। সবাই এখানে আমরা আছি, থাকবো। যদিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া সহ কয়েকজন শীর্ষ নেতা। এ ব্যাপারে দলের সাবেক সাধারণ সম্পাদক মন্টু জানান, তাদের মধ্যে কোনো অনৈক্য নেই। যে ভুলভ্রান্তি ছিল অভিভাবকের নেতৃত্বে আমরা সম্পূর্ণ করে ফেলেছি, আমাদের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। ডক্টর রেজা কিবরিয়া উনি আসার ইচ্ছা পোষণ করেছেন, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে উনি কোয়ারেন্টাইনে আছেন। এদিকে ভাস্কর্য ইস্যুতে ডক্টর কামাল জানান, ভাস্কর্য ইতিহাস ঐতিহ্যের অংশ, এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। ধর্ম অপব্যবহার, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মতো এমন কিছু নেই। আসছে জানুয়ারিতে দলের কাউন্সিল, কমিটি ও অন্যান্য বিষয় নিয়ে সিদ্ধান্ত নেয়ার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে। 9 তারিখ আপনাদেরকে দেব, বুঝছেন না। মৌসুমী ইসলাম, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের দুর্গম পাহাড়ে আটকা পড়া 4 শিক্ষার্থীকে উদ্ধার করল বিমান বাহিনী। 999-এ ফোন পেয়ে হেলিকপ্টার নিয়ে তাদেরকে দরিয়ানগর পাহাড় থেকে উদ্ধার করা হয়।
শনিবার সকালে পাহাড়ে ওঠার স্বপ্ন নিয়ে তারা কক্সবাজার থেকে যাত্রা শুরু করলেও এক পর্যায়ে পথ হারিয়ে ফেলেন তারা। পাহাড়ে ওঠার স্বপ্ন নিয়ে শনিবার সকালে কক্সবাজারের কলাতলি পাহাড়ি এলাকা থেকে যাত্রা শুরু করেছিলেন কক্সবাজারের 4 যুবক। 2 থেকে 3টি পাহাড় পাড়ি দেন তারা। হিমছড়ি পাহাড় অতিক্রম করার ইচ্ছে ছিল তাদের, কিন্তু 2 থেকে 3 ঘন্টা পর হারিয়ে ফেলেন সেই পথ। চোখের সামনে দেখছিলেন বিশাল সৈকত, কিন্তু পথ হারানোই যেতে পারছিলেন না সেখানে। পরে 999-এ কল দেন তাদের মধ্যে একজন। অবশেষে 5 ঘন্টা পর সেখানে হেলিকপ্টার নিয়ে হাজির হন বিমান বাহিনীর সদস্যরা। দরিয়ানগর পাহাড় থেকে তাদের উদ্ধার করে আনা হয় কক্সবাজার বিমানবন্দরে। আমাদের যে ওয়ে ছিল আমরা অনেকভাবে ট্রাই করছি। আমরা কয়েকটা রুট ছিল, আমরা অনেকভাবে ট্রাই করছি, বাট আলটিমেটলি আমরা কোনো ডেস্টিনেশনে যেতে পারছিলাম না। অনেক বড় খাদ আর কি। একটা পাহাড়ের চূড়ায় গিয়ে ওখানে কিন্তু সব জায়গায় নেটওয়ার্ক থাকে না, তো একটা পাহাড়ের চূড়ায় গিয়ে যখন নেটওয়ার্ক পেয়েছি তখন আপনার 999-কে কল দেওয়া হয়েছিল। ভালো লাগতেছে যে আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট থেকে যে এরকম একটা সাপোর্ট আমরা পাবো, মানে এটা আসলে আমাদের জন্য অনেক বড়। উদ্ধারকারী কর্মকর্তা জানান, অতীতের অভিজ্ঞতা নিয়ে আটকে পড়া 4 জনকে উদ্ধার করা হয়েছে। অগাস্টা 139 এই হেলিকপ্টারটা আমাদের ডিপ সিতেও রিসার্চ অ্যান্ড রেস্কিউ করার জন্য ক্ষমতা রাখে। আপনি যদি ইজেডের শেষ সীমানায় 200 নটিক্যাল মাইলের থেকেও যদি আপনারা কোনো সময় কোনো বিপদে আমাদেরকে সংকেত দেন, তাহলে হেলিকপ্টার যে তাদেরকে ওখান থেকে দিবাগত দিন অথবা রাতে যে কোনো সময় তারা রেস্কিউ করতে সক্ষম। উদ্ধার হওয়া 4 যুবকের মধ্যে 2 জন কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থী, আর বাকি 2 জন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। আকাশপথে বিমান পরিচালনায় বাংলাদেশকে হাত ধরা হচ্ছে। সমীক্ষা বলছে 2036 সালে বিশ্বে আকাশপথে যাত্রী দ্বিগুণ বাড়লেও বাংলাদেশে বাড়বে 3.5 গুণ। এই সুযোগকে কাজে লাগিয়ে ব্রিটিশ এয়ারওয়েজ সহ মধ্যপ্রাচ্য ও এশিয়ার 5টি দেশ বাংলাদেশে ফ্লাইট পরিচালনায় আগ্রহ দেখিয়েছে। বিস্তারিত হাজেরা শিউলির রিপোর্টে। আকাশপথে বৈশ্বিক যাত্রী প্রবৃদ্ধির হার যেখানে 5%, সেখানে প্রতি বছর বাংলাদেশের যাত্রী বাড়ছে 8.5%, আর পণ্য পরিবহন বাড়ছে 10% হারে। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন আইএটার সমীক্ষা অনুসারে 2036 সালে বিশ্বে আকাশপথে যাত্রী দ্বিগুণ বাড়লেও বাংলাদেশে বাড়বে 3.5 গুণ। অন্যতম এভিয়েশন হাব হিসেবে তাই বাংলাদেশে ফ্লাইট পরিচালনায় আগ্রহ দেখাচ্ছে অনেক এয়ারলাইন্স। লোকসান দেখিয়ে 2009 সালে বন্ধের 1 যুগ পর আবারও ফ্লাইট পরিচালনার জন্য আবেদন করেছে ব্রিটিশ এয়ারওয়েজ। ইরান, ইরাক, ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়াও বাংলাদেশে ফ্লাইট পরিচালনার প্রস্তাব দিয়েছে। সব প্রক্রিয়া শেষ হলে আগামী বছরেই আগ্রহী এয়ারলাইন্সগুলো ফ্লাইট চালাতে পারবে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন। যে এক্সপেট্রিয়েটে বাইরে থাকেন তাদের কিন্তু প্রচুর আসা যাওয়া আছে। সো ব্রিটিশ এয়ারওয়েজের মতো তারাও আগ্রহ প্রকাশ করছে, শুধুমাত্র তাদের নিজের দেশে না, সেখান থেকে তার অনওয়ার্ড বিভিন্ন দেশেও তারা ক্যারি করে নিয়ে যেতে পারবে। বিশ্লেষকরা বলছেন বিশ্বের অনেক দেশ ফ্লাইট বন্ধ রাখলেও করোনার মধ্যে সফলভাবে ফ্লাইট চালাচ্ছে বাংলাদেশ। বেশি এয়ারলাইন্স এলে বাড়তি ভাড়া নিতে পারবে না এয়ারলাইন্সগুলো। বাংলাদেশ সব দিক থেকে তাদের জন্য লাভবান হবে। যদি বেশি এয়ারলাইন আসে বা যাতায়াতের যদি পথ সুগম হয়, ফেয়ার কমে যাবে, ফেয়ার কম্পিটিটিভ হবে। এখন 1 জন বা 2 জন বা 5 জন যদি একটা রুটকে ডমিনেট করে, তখন তারা কিন্তু তাদের ইচ্ছা মতো ফেয়ার বাড়াতে পারে। 11টি কার্গো অপারেটর সহ 39টি বিদেশি এয়ারলাইন্স বর্তমানে বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনা করছে। শুধু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে আকাশপথে বছরে 80 লাখ যাত্রী বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে যাতায়াত করছে। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লার টাউন হলকে পুরাকীর্তি হিসেবে সংরক্ষণ করা হবে নাকি ভেঙে আধুনিকায়ন করা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। এ বিষয়ে শনিবার কুমিল্লায় গণশুনানি শেষে একথা জানান বিশেষজ্ঞ কমিটির আহ্বায়ক ও সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মান্নান ইলিয়াস। তিনি জানান, বিশেষজ্ঞ কমিটি সাধারণ মানুষের কথা শুনেছে, আরও বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে। সব মিলিয়ে মন্ত্রণালয়ের কাছে প্রতিবেদন দেওয়ার পর মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এর আগে কুমিল্লা টাউন হল নামে পরিচিত বীরচন্দ্রনগর গণপাঠাগার ও মিলনায়তনটি ভেঙে আধুনিকায়নের প্রস্তাব দেয় স্থানীয় সংসদ সদস্য। অপরদিকে ঐতিহাসিক এ স্থাপনাকে পুরাকীর্তি হিসেবে সংরক্ষণের দাবি তোলে সুশীল সমাজ। পরে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে 13 সদস্যের কমিটি গঠন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। জার্মানিতে লাগামহীন করোনা ভাইরাস পরিস্থিতি। একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডের পর এবার দ্রুত গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে
আগামী 27 ডিসেম্বর থেকে টিকা কার্যক্রম শুরু করা গেলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে মনে করছেন দেশটির শীর্ষ কর্মকর্তারা। জার্মানি থেকে সহকর্মী বিটু বড়ুয়ার রিপোর্ট। জার্মানিতে লকডাউনের কঠোরতার মধ্যেও বাড়ছে করোনায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। এমন অবস্থায় সাধারণ জার্মানদের মতো শঙ্কিত প্রবাসী বাংলাদেশিরাও। 16 ডিসেম্বর থেকে 7 জানুয়ারি 2021 পর্যন্ত হার্ড লকডাউনে চলে গেছে। কোনো প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোবেন না। এমন পরিস্থিতিতে বড়দিনের পরই আগামী 27 ডিসেম্বর থেকেই দেশটিতে শুরু হচ্ছে করোনার টিকাদান কার্যক্রম। প্রাথমিক পর্যায়ে 80 বছরের বেশি প্রবীণ সহ তাদের সেবাদানকারীদের টিকা দেওয়া হবে। জার্মানির বায়োএনটেক এবং যুক্তরাষ্ট্রের ফাইজারের টিকা BNT162b2কেই এগিয়ে রাখছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। টিকার খবরে খুশি সাধারণ মানুষ। যেহেতু আমি নিজেই স্বাস্থ্যসেবায় কর্মরত আছি, আমি জানি করোনার কি ভয়াবহ অবস্থা। প্রবীণদের আবাসস্থলে ভ্যাকসিন দেওয়া শুরু হলে মৃতের সংখ্যা কমে আসবে। এদিকে করোনার বর্তমান বেসামাল অবস্থার জন্য আঙ্গেলা ম্যার্কেল সরকারের অদূরদর্শিতা ও অদক্ষতাকেই দায়ী করছেন দেশটির বিরোধী দল সহ রাষ্ট্রবিজ্ঞানীরা। আগামী 27 ডিসেম্বর থেকে পুরো জার্মানি জুড়ে টিকা প্রদান কার্যক্রম শুরু করার পরিকল্পনা গ্রহণ করা হলেও 8.5 কোটি মানুষের এই জার্মানিতে সবাইকে একসাথে টিকা প্রদানের আওতায় আনা সম্ভব নয়। তাই অগ্রাধিকার ভিত্তিতে মাত্র 11 থেকে 13 মিলিয়ন ডোজ প্রদানের ক্ষেত্রে সবার সহমর্মিতা, সহযোগিতা এবং সংহতির আশা প্রকাশ করেছেন জার্মান স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান এবং রাষ্ট্রপ্রধান আঙ্গেলা ম্যার্কেল। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। প্রায় 1.5 মাস সম্পূর্ণ করোনা শূন্য থাকার পর আবারও সংক্রমণ ছড়াতে শুরু করেছে অস্ট্রেলিয়ার সিডনিতে। লকডাউন শিথিল হওয়ায় দ্রুত বাড়ছে সংক্রমণ। সিডনি থেকে বিস্তারিত SM আমিনুল রুবেলের প্রতিবেদন। করোনার দ্বিতীয় ধাক্কা সামলে উঠে প্রায় 1.5 মাস অস্ট্রেলিয়ায় স্থানীয় কেউ করোনায় আক্রান্ত হয়নি। শুধুমাত্র আন্তর্জাতিক ফ্লাইটে করে অস্ট্রেলিয়ায় ফেরত আসা যাত্রীদের কেউ কেউ করোনায় আক্রান্ত হয়ে হোটেল কোয়ারেন্টাইনে ছিল এবং তারা সম্পূর্ণ সুস্থ হয়েই হোটেল ছেড়েছে। তবে গত 4 দিনে অস্ট্রেলিয়ার সিডনির বিখ্যাত কোনোলা বিচে হঠাৎ করে করোনা আক্রান্ত রোগী ছড়িয়ে পড়তে শুরু করেছে। ধারণা করা হচ্ছে একজন আন্তর্জাতিক যাত্রীর থেকেই করোনা ছড়িয়েছে। মাত্র 4 দিনে সিডনিতে নতুন করে আক্রান্ত হয়েছে 42 জন। করোনার প্রাদুর্ভাব কমে আসায় অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছিল অস্ট্রেলিয়ার জীবনযাত্রা। গ্রীষ্মকালীন ছুটিতে অনেক আন্তর্জাতিক শিক্ষার্থী ফিরে পেতে শুরু করেছিল তাদের খণ্ডকালীন চাকরি। যদিও নতুন করে করোনায় কেউ মারা যায়নি, সুস্থ আছে বাংলাদেশিরা। মাত্র 1 সপ্তাহ আগে অস্ট্রেলিয়ার সরকার ঘোষণা দিয়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় করোনা ভ্যাকসিন নিয়ে কোনো তাড়াহুড়া নেই অস্ট্রেলিয়ার। এবছর করোনার প্রভাবে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা ঈদ কিংবা দুর্গাপূজা উদযাপন করতে পারেনি কোনো ধরনের রাষ্ট্রীয় ও সামাজিক অনুষ্ঠান। হঠাৎ করে অস্ট্রেলিয়ার সিডনিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করায় ক্রিসমাস কিংবা নববর্ষের আনন্দও মাটি হতে চলেছে। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। করোনা মহামারীর কারণে ইতালির রাজধানী রোমের সর্ববৃহৎ ভিত্তোরিও কাঁচা বাজারে ক্রেতা নেই। এতে বিপাকে পড়েছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। বিভিন্ন পানশালা ও রেস্তোরাঁ বন্ধ থাকার প্রভাব কাঁচা বাজারের উপর পড়েছে বলে ধারণা করা হচ্ছে। খুব শিগগিরই এ অবস্থার কোনো পরিবর্তন হবে না বলে শঙ্কা বাংলাদেশি ব্যবসায়ীদের। রোম থেকে জোমানা মাহমুদের রিপোর্ট। ইতালি রাজধানী রোমের সর্ববৃহৎ পিয়াৎসা ভিত্তোরিও কাঁচা বাজারে মাছ, মাংস, চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় সবই আছে, নেই শুধু ক্রেতা। এখানকার 80% দোকানই পরিচালনা করেন ইতালি প্রবাসী বাংলাদেশিরা। এই ব্যবসায়ীরা এখন চরম হতাশায়। লোকজনের চাকরি বাকরি নাই, অনেক দূর থেকে এখানে বাজার করতে আসতে পারতেছে না। ডাউন হয়ে গেছে, মালের দাম অনেক কমে গেছে, মানে ব্যবসা নাই বললেই চলে। ক্রেতা নেই, বিক্রি কম, ফলে ব্যবসায়ীরা মুনাফার চেয়ে পুঁজি রক্ষাতেই ব্যস্ত। প্রতি বছর বড়দিন সামনে রেখে যে বিপুল পরিমাণ মাছ বিক্রি হতো, তাও এবার তলানিতে। অন্যান্য বছর তুলনায় এই বছর মনে হয় এরকম হবে না মনে হয়, কারণ লোকজন তো বেরোতে পারতেছে না স্বাভাবিকভাবে। বেচা কিনা বলতে অনেকটা কমে গেছে, এর আরো কমে যাবে। কাস্টমার খুব কম, সেলস কম আগের চাইতে। এরপর মানুষ একটু আতঙ্কের মধ্যে থাকে, বিশেষ করে মানুষের হাতে টাকা পয়সা নাই, অনেকের চাকরি নাই। রোম সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে 130টি বাজার রয়েছে। এছাড়াও আছে বেশ কিছু অস্থায়ী বাজার। শাহী বাজারগুলোর মধ্যে ভিত্তোরিও বাজারটি দ্বিতীয়, কিন্তু করোনার কারণে বিশাল এই স্থায়ী কাঁচা বাজারটির 10টি প্রবেশদ্বারের মধ্যে মাত্র একটি খোলা রাখা হয়েছে প্রবেশের জন্য, অপর একটি রাখা হয়েছে বের হওয়ার জন্য।
শুধু এই কাঁচা বাজারই নয়, রোমের সকল বাজারেই করোনার কারণে মন্দাভাব দেখা দিয়েছে। ব্যবসায়ীদের আশঙ্কা, করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই অবস্থা চলতে থাকবে। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। যুক্তরাষ্ট্রের আরও একটি ভ্যাকসিন সাফল্য দেখালো। ফাইজার বায়োনটেকের পর এবার মডার্নার করোনার ভ্যাকসিন খাদ্য ও ওষুধ প্রশাসনের কাছ থেকে পেল চূড়ান্ত অনুমোদন। ইতিমধ্যে 60 লাখ ডোজ পরিবহনের জন্য প্রস্তুত হয়েছে। ফাইজারের ভ্যাকসিন যেখানে -70°C রাখাটা চ্যালেঞ্জ, সেখানে মডার্নার ভ্যাকসিন সংরক্ষণ করা যাবে -20°C। এ কারণে এটির বন্টন নিয়ে আশাবাদী সংশ্লিষ্টরা। আর নিজেদের দুটি ভ্যাকসিনকে সম্পূর্ণ নিরাপদ বলে দাবি করেছেন শীর্ষ রোগ সংক্রমণ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউসি। ফাইজার বায়োনটেকের ভ্যাকসিন অনুমোদনের এক সপ্তাহের মাথায় যুক্তরাষ্ট্রে অনুমোদন পেল করোনার দ্বিতীয় ভ্যাকসিন। মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের উপদেষ্টা প্যানেল বৃহস্পতিবার ভ্যাকসিনটি জরুরি ব্যবহারের জন্য সুপারিশ করে। এর ভিত্তিতে শুক্রবার FDA প্রয়োগের অনুমোদন দেয়। ডিসেম্বর মাসের মধ্যে মার্কিন সরকার অন্তত 2 কোটি মানুষকে টিকা দিতে চায়। দ্বিতীয় ভ্যাকসিনের অনুমোদন এই লক্ষ্যকে ত্বরান্বিত করবে। আমরা যথেষ্ট গবেষণা করেই ভ্যাকসিন তৈরি করেছি, যা সম্পূর্ণ নিরাপদ। এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ইতোমধ্যে ভ্যাকসিন গ্রহণ করেছেন। মার্কিন প্রশাসন মডার্নার কাছ থেকে 20 কোটি ডোজ ভ্যাকসিন কিনবে। খুব দ্রুতই দেশব্যাপী প্রয়োগ শুরু হবে দ্বিতীয় টিকার। পরিবহন করা হবে 60 লাখ ডোজ। -20°C তাপমাত্রায় রাখতে হবে এই ভ্যাকসিন। আর ফাইজারের জন্য প্রয়োজন -70°C। তাই ফাইজারের চেয়ে মডার্নার বন্টন তুলনামূলক সহজ হবে উষ্ণ দেশগুলোতে। মডার্নার ভ্যাকসিনের ইনজেকশন একবার নিলে 28 দিন পর দ্বিতীয়টি নিতে হবে। ফাইজারের ক্ষেত্রে যা 21 দিন। দ্বিতীয় ভ্যাকসিনটি অনুমোদন পাওয়ার পর টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে আমেরিকা জুড়ে যথারীতি চলছে ফাইজারের ভ্যাকসিনের প্রয়োগ। সবার আগে ফাইজারের ভ্যাকসিন অনুমোদন দেয় যুক্তরাজ্য, পরে বাহরাইন ও কানাডাও একই পথে হাঁটে। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। মুজিব বর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান, এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করেছে কাতারের বাংলাদেশ দূতাবাস। এ উপলক্ষে 7 জন কাতার প্রবাসীকে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী হিসেবে সম্মাননা প্রদান করা হয়। স্থানীয় সময় শনিবার বিকেলে রাজধানী দোহায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন পাসপোর্ট ও ভিসা বিভাগের কাউন্সিলর নাজমুল হাসান। সভায় দূতাবাসের কর্মকর্তারা বক্তব্য রাখেন। বক্তারা অভিবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের ত্যাগ এবং দেশের উন্নয়নে অবদানের কথা স্মরণ করেন। সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারীদের পুরস্কৃত করার মাধ্যমে কুয়েতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের মাল্টিপারপাস হলে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বাণী পাঠ করা হয়। যথাযোগ্য মর্যাদায় কুয়েত আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। কুয়েত সিটির শার্কের একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতাকর্মী ছাড়াও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। আতোল গনি মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কামরুজ্জামান টিটো। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ ফয়েজ কামাল। অনুষ্ঠানে এছাড়াও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদানের কথা উল্লেখ করেন। তারা বলেন, বঙ্গবন্ধু শুধু দেশকে স্বাধীনতা অর্জনে নেতৃত্বই দেননি, তিনি দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে একটি শক্ত ভিত তৈরি করে দিয়েছিলেন। আবারও দেশের বাইরের খবর। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বড় ধরনের ধাক্কা খেলেন পশ্চিমবঙ্গের শাসক তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার মেদিনীপুরে জনসভায় মমতার একসময়ের বিশ্বস্ত সৈনিক শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রায় অর্ধশত তৃণমূল নেতা বিজেপিতে যোগ দেন। যদিও দলটি বলছে এ বিষয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট।
2016 সালে বিধানসভা নির্বাচনের আগে নারদা সারদা অর্থনৈতিক কেলেঙ্কারির তথ্য ফাঁস হয়ে যাওয়ায় বেশ খানিকটা বেকায়দায় পড়েছিলেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সেই ভোটে ভালোভাবেই উতরে গিয়েছিলেন তিনি। ভারত মাতাকে। কিন্তু আসন্ন বিধানসভার আগে বড় ধাক্কা খেলেন মমতা। বিশ্বস্ত সৈনিক শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রায় অর্ধশত নেতা নাম লেখালেন রাজ্যের বিরোধী দল বিজেপিতে। শনিবার মেদিনীপুরের এক জনসভায় অমিত শাহর হাত থেকে বিজেপির পতাকা নিয়ে মমতা এবং তার দলের শীর্ষ নেতাদের আক্রমণ করে বক্তব্য দেন নন্দীগ্রাম গণ আন্দোলনের অন্যতম নেতা শুভেন্দু। আমার দলের লোকেরা 21 বছর যাদের জন্য করেছি, যাদের জন্য অকৃতদার থেকে গ্রামে গ্রামে ঘুরেছি, তারা আমার খোঁজ নেয়নি। শুভেন্দু মাতব্বরি করতে বিজেপিতে আসেনি তৃণমূল ছেড়ে। তবে পাল্টা আক্রমণ করেছে তৃণমূলও। যে ঝড় উঠবে সেই ঝড় আকাশ থেকে মাটি পর্যন্ত শুধু মমতা আর মমতা। শনিবার 9 জন বিধায়ক, 2 জন সংসদ সদস্য, জেলা পরিষদ সভাপতি ছাড়াও প্রায় অর্ধশত শীর্ষ নেতা মমতার দল থেকে বিজেপিতে যোগ দেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে শুরু হয়ে গেছে শৈত্যপ্রবাহ। একদিনে তাপমাত্রা 2.4 ডিগ্রি কমে নেমেছে 6-এ। হাসপাতালে রোগী বেড়েছে 3 গুণ। এই ছিল প্রবাসী সময়। সঙ্গে থাকুন সময়।